আজ শোনাব কঙ্কাল সারথীর শেষ পর্ব। আজ শহরের এই নির্জনতা, পৃথিবীর এই নিস্তব্ধতা, বাতাসের এই অভাব, ভাড়াটে বাসের ভেপুর আওয়াজ, কন্ডাক্টরের এই উদাসীন মূর্তি, সমস্তই যেন রহস্যময়, সমস্তই যেন অস্বাভাবিক। আজ কি কক্ষণেই যে বাড়ির বাইরে পা দিয়েছিলাম। যতবার ফিরে তাকাই ততবারই সেই কন্ডাক্টরের মরার মতো স্থির মুখ আর পলকহারা পাথরের দৃষ্টি আমার চোখে পড়ে। কেমন একটা অমানসিকভাবে আমার মনটা ছেয়ে গেল। আর সহ্য করতে পারলাম না। সামনের বেঞ্চের ওপরে দুই হাতের ভেতরে মাথা রেখে চোখ বুজে আমি চুপ করে বসে রইলাম। ভাবলাম শ্যামবাজারে পৌঁছাবার আগে আর মাথা তুলে চাইব না। কিন্তু মাথা তুলতে হলো, আবার চোখও খুলতে হলো। প্রায় 1 ঘন্টারও বেশি সময় কেটে গেছে। গাড়িও না থেমে ক্রমাগত ছুটে চলেছে। তবুও এখনো শ্যামবাজার এলো না কেন? মুখটা তুলে জানালার দিকে মুখ বাড়িয়ে আমার আর বিস্ময়ের সীমা রইল না। শ্যামবাজার তো অনেক দূরের কথা। গাড়ি এখনো ভবানীপুরেই আসেনি, অথচ গাড়ি এত বেগে ছুটছে যে পাথরের দুপাশের বাড়িগুলো তীরের মতন পিছনে সরে সরে যাচ্ছে। এও কি সম্ভব? হতভম্বের মতন মুখ ফিরিয়ে দেখি গাড়ির ভিতরে 10-12 জন লোক বসে রয়েছে। নিজের চোখকেও আমি আর বিশ্বাস করতে পারলাম না। আমি হলপ করে বলতে পারি, এতক্ষণের ভিতরে গাড়ি একবারও কোথাও থামেনি। তবুও কোত্থেকে এরা এলো? কখন এরা গাড়িতে উঠল? একে একে সকলের মুখের দিকে তাকিয়ে দেখলাম। সব মুখে মরার মতো স্থির, নির্বিকার। সব চোখের পাথরে দৃষ্টি আড়ষ্ট হয়ে আছে। কে যেন শ্মশান থেকে কয়েকটা মৃতদেহ তুলে এনে বেঞ্চের ওপরে সারি সারি বসিয়ে দিয়ে গেছে। তাদের ভেতরে বাঙালিও আছে, খোট্টা আছে, সাহেব আছে, কিন্তু তারা সবাই চেয়ে আছে আমার দিকেই। সে চাউনিতে কোনো ভয়ের আমেজ নেই। সে চাউনি যেন চাউনিই নয়, অথচ সে চাউনি দেখলেই গা ছমছম করে, দেহের রক্ত ঠান্ডা হয়ে যায়। তাদের চাউনি যেন চোখের ভেতর দিয়ে আসছে না, আসছে আলোকের ওপার থেকে, অন্ধকারের আত্মার ভেতর থেকে, যে দেশে জ্যান্ত মানুষ নেই সেই দেশ থেকে। ভাবহীন অথচ ভয়ানক তাদের সেই চাউনি। আরেক আশ্চর্য ব্যাপার এই যে গাড়ির ঝাঁকুনিতেও তাদের কারোর দেহ একটুও নড়ছে না। গাড়ির ভেতরে বসেও তাদের দেহ যেন গাড়িকে না ছুঁয়ে শূন্যে বিরাজ করছে। মনে হতে লাগলো আমার অজ্ঞাতসারে যেমন হঠাৎ তারা গাড়ির ভেতরে উড়ে এসে জুড়ে বসেছে, তেমনি হঠাৎ তারা আবার হাওয়া হয়ে হাওয়ার সাথে মিলিয়েও যেতে পারে। তারা যেন ছায়ার কায়াহীন অনুচর, দেখা দেয় অথচ ধরা দেয় না। আমার সবাই দৃষ্টি আবার পথের দিকে ফিরিয়ে নিলাম। গাড়ি তেমনি হেঁচকি তোলা আওয়াজের মতো ভেপুর শব্দ করতে করতে তীর বেগে ছুটে চলেছে, কিন্তু তখনও ভবানীপুর আসেনি। আমি শ্যামবাজারে না সোজা জমালয়ের দিকে চলেছি বুঝে উঠতে পারছি না। কি এক দুঃসহ অজানা টানে অস্থির হয়ে চোখ আবার গাড়ির ভেতরে ফেরালাম। গাড়ির ইতিমধ্যে লোকের সংখ্যা আরও বেড়ে উঠেছে, আর সেই নতুন লোকগুলো এক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছে। সমস্ত গাড়ির ভেতর জুড়ে একটা বোটকা গন্ধ ভেসে ভেসে বেড়াচ্ছে। গন্ধটা মনে হলো বাসি মরার গন্ধ। হ্যাঁ, হাসপাতালে মরার ঘরে গিয়ে আমি একবার এইরকমই গন্ধই পেয়েছিলাম। আমার সর্বাঙ্গে কাঁটা দিতে লাগলো, বুকের কাছটা শিউরে শিউরে উঠতে লাগলো। আমি কি জেগে আছি নাকি স্বপ্নে আছি? না, আর থাকতে পারলাম না। হঠাৎ চেঁচিয়ে উঠে বললাম, এই কন্ডাক্টর, গাড়ি থামাও। কন্ডাক্টর কোনো সাড়া দিল না, গাড়ি থামাবার চেষ্টাও করলো না। আবার বললাম, কিন্তু কোনো ফল হলো না। রেগে দাঁড়িয়ে উঠে কন্ডাক্টরের দেহ ধরে আমি নাড়া দিতে গেলাম, কিন্তু তাকে ছুঁতেও পারলাম না। চোখের সামনে তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু তাকে স্পর্শ করতে পারছি না। সে যেন হাওয়া দিয়ে তৈরি। হঠাৎ গাড়ির সব লোকগুলো একসঙ্গে অট্টহাসি শুরু করে দিল। সে অদ্ভুত বিভৎস হাসি আসছে, যেন অনেকটা দূর থেকে, অনেক আকাশ বাতাস ভেদ করে, অনেক সমুদ্র পাহাড় প্রান্তর পার হয়ে, অনেক নরকের অন্ধকারের ডুব দিয়ে। অথচ সেই আওয়াজ এত স্পষ্ট যে আমার কান যেন ফেটে যাওয়ার উপক্রম। আমি পাগলের মতো চিৎকার করে বললাম, গাড়ি থামাও, জলদি থামাও, এই ড্রাইভার, গাড়ি থামাও।
আমার কথায় কোনো ভ্রুক্ষেপ না করে গাড়ি তীর বেগে ছুটতে লাগলো। গাড়ি থামানোর ঘন্টার দড়িটা ধরে আমি ঘন ঘন নাড়তে লাগলাম আর চিৎকার করতে লাগলাম, গাড়ি থামাও। ড্রাইভার এতক্ষণ পরে আমার দিকে মুখ ঘোরালো। সে কি বিভৎস মুখ! সে মুখে এক তিলও মাংস নেই। সে মুখ সাদা ধপধপে হাড়ের মুখ। নাক চোখের জায়গায় তিনটে গর্ত, দু ঠোঁটের জায়গায় দু সারি দাঁত বেরিয়ে আছে। এতক্ষণ তবে এই পোশাক পরা কঙ্কালটাই গাড়ি চালিয়ে আসছে। গাড়ির ভেতর অট্টহাসির আওয়াজ আরো বেড়ে উঠল। আর সইতে পারলাম না। সেই ভীষণ অট্টহাসি শুনতে শুনতে আমি একেবারে অজ্ঞান হয়ে গেলাম। কিছুক্ষণ পর জ্ঞান হয়ে দেখলাম নিজের ঘরে বিছানায় শুয়ে আছি। আমার চারপাশে বাবা, মা, ভাই বোনেরা। শুনলাম আমি নাকি রসা রোডের ফুটপাতের ওপরে জ্বরের ঘোরে বেহুঁশ হয়ে শুয়েছিলাম। কালকের রাতের বিভীষিকার কথা সকলকে বললাম। বাবা বললেন, ওসব বাজে কথা। জ্বরের ঝোঁকে লেকের দাঁড় থেকে রসা রোড পর্যন্ত এসে তুমি বেহুঁশ হয়ে পড়েছিলে, তারপরেই ওই সব খেয়াল দেখেছ। কিন্তু আমার মন বলতে লাগলো, না না, আমি যা দেখেছি তা খেয়াল নয়, তা খেয়াল নয়।